সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় ডাকসুর ফলাফল বিশ্লেষণ। ডাকসুর ফলাফল বিশ্লেষণ। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন আলফা জানাম, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন একজন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক এহসান মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দুজন সাংবাদিককে এবং রাজনৈতিক বিশ্লেষককে পেয়ে ভালোই লাগছে যে বাংলাদেশে একটি নির্বাচন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলো। নির্বাচনটি বহু কাঙ্ক্ষিত ছিল, আকাঙ্ক্ষিত ছিল, আলোচিত ছিল। দিনভর উত্তেজনা, রাতভর উত্তেজনা, রাতের পর দিন হলো, ভোরে রেজাল্ট দিল। 28টি পদের বিপরীতে লড়েছেন অনেক মানুষের মধ্যে 23টিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিজয়ী হয়েছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বলেছে, কিন্তু এখানে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তারা নামটি এভাবে দিয়েছেন, ছাত্র শিবিরের শিক্ষার্থীদের এই জয়। এবং আরও একটি বড় রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলও এখানে লড়েছে। তারাই কাছাকাছি ছিল কিন্তু জিততে পারেনি কোথাও। আলফাজ আনাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যদি একটু ফলাফলটা বিশ্লেষণ করতেন, কেন কিভাবে মন হলো, বা আরও তো ভিপি পদে আমরা দেখেছি 45 জনের মতো শিক্ষার্থী লড়েছেন, কেউ কেউ 0 ভোটও পেয়েছেন, 1 ভোটও পেয়েছেন, এমনও আছে। শুরু করুন। আপনাকে ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবিরের এই বিজয়টাকে অনেকেই আজকে সংবাদপত্রগুলোর শিরোনাম ছিল ভূমিধস বিজয়। এটা অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও আসলে এটা অস্বাভাবিক ঘটনা না। কারণ ছাত্র শিবিরের কার্যক্রম গত আওয়ামী লীগের 1.5 দশকে ইনভিজিবল ছিল, তারা টর্চারের শিকার হয়েছে, ডিহিউম্যানাইজ হয়েছে। ফলে অনেকটা আমাদের যে গণমাধ্যম তাদেরকে যেভাবে পোট্রে করছে গত 1.5 দশকে, অনেকটা একটা সন্ত্রাসী সংগঠনের কায়দায়। কিন্তু তাদের কার্যক্রম তো থেমেছিল না, কারণ এটা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন এবং বিস্তৃত সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়েও তারা কাজ করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আজকে ছাত্র শিবিরকে আমরা যেভাবে দেখছি, গত 1.5 দশকে তো মিডিয়া তাকে এইভাবে দেখাই নাই, দেখানোর চেষ্টাও করেনি। কারণ মিডিয়ার রোলটা ছিল ফ্যাসিস্টদের সহযোগীর ভূমিকায়। ফলে এটা অস্বাভাবিক না, এই রেজাল্ট খুব স্বাভাবিক। এবং এখানে তুলনামূলক বিচারে যে জিনিসটা বেশি আলোচনা হয়েছে, যে জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির ছাত্র সংগঠনের ফলাফলটা একটু তুলনামূলকভাবে তার ভোটের প্রাপ্তির হার বেশি। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের ভোট প্রাপ্তিও কিন্তু একেবারে কম না। কারণ হলো, আপনি যেটা ছাত্র শিবিরের যেটা সুবিধা ছিল, যে গত জুলাইয়ের অভ্যুত্থানের পর তারা পুরো এই একটা বছর যেভাবে সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারছে, জাতীয়তাবাদী ছাত্রদল ওইভাবে কাজ করতে পারেনি। কিন্তু তাদের একদম আপনি দেখেন যে খুব স্বল্প সময়ে, মাত্র আপনার নির্বাচনের 20 দিন আগে তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারপরে ছাত্রদলের যেভাবে তার প্রার্থী দেওয়ার ট্র্যাডিশন, তার বাইরে এসে এবার প্রার্থী দেওয়া হয়েছে এবং খুবই ভালো প্যানেল ছিল, এটা সবাই প্রশংসা করেছে। নিয়মিত ছাত্র, তুলনামূলকভাবে বয়স কম, এগুলো অনেক দিক ভালো ছিল, কিন্তু তাদের সময় কম ছিল। আরেকটা সাংগঠনিক যে সক্ষমতা, এটা তারা পুরোপুরিভাবে কাজে লাগাতে পারেনি। আরেকটা হচ্ছে তারা প্রোগ্রামগুলো, এবারের ভোট দেওয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল জুলাইকে আফোর্ড করে কতটা ছাত্রদের সামনে নিজেকে প্রেজেন্ট করা যায়। এইটা ছাত্র শিবির যতটা করতে পারছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তৎপরতায়, ছাত্রদল কোনো কারণে এটা করতে পারেনি। জুলাই কেন্দ্রিক অন্য আরও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাইট। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণ অধিকার পরিষদ ছাত্র সংসদ, গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন, তারাও করেছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের গণতান্ত্রিক, হ্যাঁ, এইটা একটা খুবই আপনার চোখে পড়ার মতো বিষয়, যে বাকছাস তারা যে ধরনের এক্সপেকটেশন ছিল ভোট প্রাপ্তির, সেটা পায়নি। এটা একটা চিন্তা, আপনার একটু গবেষণার বিষয়, যে কেন তারা ছাত্রদেরকে আকৃষ্ট করতে পারেনি। আমি যদি বলি যে এখানে একটা ন্যারেটিভ, দুইটাই, জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাকছাসের
প্রচার কৌশলে দুর্বলতা ছিল। তারা যে ধরনের বক্তব্য নিয়ে আসছিল, তারা নিজেদেরকে হাজির করার চেয়ে, নিজেদের যে ছাত্রদের সামনে নিজেদের প্রোগ্রামগুলো তুলে ধরার চেয়ে তারা শিবিরকে অনেক বেশি, শিবিরের সমালোচনায় বেশি ব্যস্ত থেকেছে। এইটা সাধারণ ছাত্ররা খুব একটা ভালোভাবে নেয়নি। ধন্যবাদ আপনাকে। এহসান মাহমুদ, আপনার বিশ্লেষণ শুনি। জি ধন্যবাদ। আমার সহ-আলোচক আলফাজ ভাইকেও ধন্যবাদ জানাই। আলফাজ ভাই যেটা বললেন, আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হলো, 5 বছর পরে নির্বাচন হলো, যদিও এটা বছর বছর হওয়ার কথা ছিল। এর আগে 2019-এ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে যিনি ভিপি হিসাবে জয়ী হয়েছিলেন এবং সেটি গত বছরের 5ই আগস্ট যাদের পরাজয় হলো, সেই আওয়ামী লীগের তীব্র প্রতাপের সময় তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন, ভিপি নূর। তো তিনি এই নির্বাচনটার সময়ে, আমি কথাটা এই জন্য বলে নিচ্ছি, তিনি হচ্ছে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে শয্যাশায়ী। তো এমন একটা মুহূর্তে এবছর 5 বছর পরে ডাকসুর নির্বাচনটা হলো এবং যেই নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ যেটি, তাদের প্যানেল, পূর্ণাঙ্গ প্যানেল, তারা প্রায় জয়লাভ হলো। এই প্যানেলটি শিবির সমর্থিত বলা হচ্ছে, শিবিরের সমর্থিত। এর বাইরে আর যেই প্যানেলগুলো এখানে ছিল উল্লেখযোগ্য হারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত ছাত্র দলের প্যানেল, কিংবা এনসিপির সাথে সম্পর্কিত গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিংবা ছাত্র অধিকার পরিষদ, কিংবা বাম সমর্থিতদের যেই প্রতিরোধ পর্ষদ, এরা সবাই মোটামুটি নিজ নামে প্যানেল দিয়েছিল। ছাত্র শিবির নিজেদের নামে প্যানেল দিতে পারেনি। তো এই যে নিজেদের নামে তারা প্যানেল দিতে পারলো না, কিন্তু ফলাফলে দেখা গেল তাদের যেই জয়টি হলো। এবং আলফাজ ভাই বললেন এই নির্বাচনে যেই ফলাফলটি হলো এটি অস্বাভাবিক না। নির্বাচনের ফলাফল অস্বাভাবিক না, আমি তার সাথে এই জায়গায় একমত। কারণ যেহেতু নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, ভোটাররা, শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে ফলাফল দিয়েছে। বিচ্ছিন্নভাবে 1-2 জায়গায় অভিযোগ উঠেছে, সূক্ষ্ম কারচুপির করা, ব্যালট বাক্স দাগ দেওয়া ছিল, এরকম 1-2 জায়গায় ছোট অভিযোগ আছে, দেখা গেছে। কিন্তু নির্বাচন ওভারঅল ভালো হয়েছে। দীর্ঘদিন পর একটা গণতন্ত্রের একটা মহড়া হয়েছে, নির্বাচনটি ভালো হয়েছে। তো সেই নির্বাচনে ফলাফল তো অস্বাভাবিক হতে পারে না, কিন্তু এটি বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের ছাত্র সংসদের নির্বাচনের ইতিহাসে একটি অস্বাভাবিক ঘটনা। এটাই হচ্ছে কি অস্বাভাবিক। কেন অস্বাভাবিক? আমরা যদি একটু পেছনের দিকে যদি একটু তাকাই, 80 কিংবা 90-এর দশকে বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনের কথা যদি আমরা ইতিহাস যদি দেখি, সেই সময়ে কিন্তু শিবিরের রেজাল্ট কী ছিল, কিংবা সেই সময় যারা শিবিরের বিরোধী রাজনীতি করেছে, আমরা ছাত্রদলের কথা বলতে পারি, সেই সময়ে কি করেছিল সেই ফলাফল কিন্তু এখনও আমরা মনে করতে পারি। এবার নির্বাচনে আমরা দেখলাম ছাত্রদলের সমর্থিতরা তারা সেই 90-এর সুবাতাস ফিরে পাবে, আবার ফিরে আসবে, এটা তাদের একটা প্রচারণার একটা বয়ান ছিল, সামনে একটা হাজির ছিল। কিন্তু আমি আবার একটু পেছনে যদি যাই, 90-এর সময় যেটা ছিল, কারণ আপনারা একটু আগে বলছিলেন যে এই ফলাফল জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তো আমরা যদি পেছনের কথা যদি মনে করি, 90-এর সময়ে রাজশাহীতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের এতই প্রভাব ছিল, সেখানে অন্য কেউ দাঁড়াতে পারতো না, রীতিমতো খুনোখুনি মারামারি হতো। তো আরও শিবির সম্পর্কিত যেই কথা, আমি সেই কথা এখন না বলি। তো সেই জায়গায় গিয়ে তখন কিন্তু জাতীয় রাজনীতিতে শিবিরের মানে ইসলামী জামাত ইসলামের ভোটের হার ছিল, সমর্থনের হার ছিল 7-8% কিংবা 6-6%, কিন্তু ক্যাম্পাস ছিল কিন্তু ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে। সো এইবার এই যে ঘটনাটি ঘটল, ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল এক ধরনের ভূমিধস বিজয় হলো। সো আমি সেটা মেলাতে চাই, কিংবা সেটা এখনই আমি বলতে চাই না যে এই ফলাফল জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব রাখবে। এবার অন্য আলোচনায় আসি, সেটা হলো যে কেন এই ঘটনাটা এমন ঘটল। দেখেন, এই যে ভাইয়া যেটা বললেন যে জুলাই যেই চেতনা, জুলাইয়ের যে স্পিড আপহোল্ড করা, এটাকে শিবির যেভাবে পোট্রে করতে পেরেছিল, অন্য কেউ সেভাবে পারে নাই, এটার সাথে আমি একমত। কিন্তু এটার সাথে আরেকটা বিষয় আমি যুক্ত করতে চাই, সেটা হলো তিনি নিজেই কিন্তু স্বীকার করলেন। দেখেন, শুধুমাত্র ছাত্র শিবির ছাড়া
আর কোনো প্যানেলের পূর্ণাঙ্গ প্যানেলের সদস্যরা গত 1.5 দশকে হলে ঠিকমতো থাকতে পারে নাই। শুধুমাত্র শিবির হলে ছিল। শিবির কিভাবে হলে ছিল? শিবিরের যিনি নির্বাচিত এখন ভিপি কিংবা জিএস, তারা ছাত্রলীগের মিছিলে তাদেরকে দেখা গেছে, তারা ছাত্রলীগের সাথে ক্যাম্পাসে কর্মসূচিতে ছিল। কিন্তু বিপরীতে আপনি যদি দেখেন যে বাকশাসের নেতারা, তাদের যে সমর্থিত প্যানেল ছিল, তারা কেউ হলে থাকতে পারে নাই। ছাত্রদলের তারা তো মামলার আসামিও ছিল, তারা কারাগারেও গিয়েছিল। তো সেই জায়গায় 5ই আগস্টের পর থেকে যেই বদলটা, সে তাদের কৌশল, সেটা এখন আপনি যদি বলেন কৌশল, সেই কৌশলে তারা জিতেছে। এবং সেই কৌশলটা অন্য কেউ কেন নিতে পারলো না। এবং পাশাপাশি আরেকটি যেই এখানে আমি যেটা বলবো, ছাত্রদলের কথাই আমরা যদি বলি, শিবিরের মানে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে ছাত্রদল এখানে পরাজিত হয়েছে। তো সেই জায়গায় ছাত্রদলের যে মাদার সংগঠন, সেই মাদার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই 5ই আগস্টের পর থেকে বিএনপিকে, আমাদের ন্যারেটিভকে, বিএনপিকে কিভাবে পোট্রে করা হয়েছে। বিএনপিকে দেখেন ছাত্র সংসদ নির্বাচনে, আমি 31 সেকেন্ড একটু শেষ করি, বড় প্রেক্ষাপটে একটু পরেই আসবো। আচ্ছা, ওকে। আলফা জানাম, নির্বাচন হলো, নির্বাচনের যারা বিজয়ী হয়েছেন তারা বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন এবং শিক্ষার্থীরাও প্রতিক্রিয়া দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা বলেছেন যে তারা তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন চান। হলে খাবার পরিবেশ উন্নত করার কথা, ট্রান্সপোর্টের কথা বলেছেন, আবাসন ব্যবস্থার উন্নয়নের কথা বলেছেন। যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছেন সেগুলোর বাস্তবায়ন চেয়েছেন। একই সাথে আপনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তিনিও ছিলেন, আমিও ছিলাম। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মনে হয় যখন ছাত্র থাকে যে আমি যদি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাই, বিশ্ববিদ্যালয়ের কোনো অথরিটিতে আসি, তাহলে ডাইনিংয়ের ব্যবস্থা অন্তত ভালো করব, সবাই যেন ভালো খেতে পারে। কিন্তু সব ছাত্ররাই যখন বড় হয়ে যায় এই ছোট ছাত্রদের কথা ভুলে যায় মনে হয়। আর একই সাথে আপনার কাছে জিজ্ঞাসা, জাকসু নির্বাচন হবে আগামীকাল এবং সেখানেও 5-6টি প্যানেল আছে, রাকসু ইলেকশনও আছে 25 তারিখ। না, এটা ঠিকই বলেছেন। প্রথমে আসি যে আসলে যেটা আপনি বলতে চাচ্ছেন যে এরা যে প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদের কাছে, এগুলো তারা আসলে ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা। হ্যাঁ, তো এখানে দুটো জিনিস আমি লক্ষ্য করছি। আমি আসলে ডাকসু ইলেকশনটা শুরু থেকেই সবার বক্তব্য দেখছিলাম। ছাত্র শিবিরের যে ভিপি ক্যান্ডিডেট, আমি দেখছি যে ওর বক্তব্যগুলো খুব একটা সেন্ট্রাল ফোকাস পয়েন্ট থাকবে। আপনি দেখবেন যে ও কিন্তু ওই ছাত্রদের ভেতরেই ওর কথাবার্তাগুলো রেখেছে, ছাত্রদের প্রবলেমে এই সেই এর মধ্যে। মানে ওদের যে প্রেসিডেন্ট ছিল জিএস ক্যান্ডিডেট, সে পলিটিক্যাল বিতর্কগুলোতে সে ডিফেন্ড করতো, কিন্তু ভিপি ক্যান্ডিডেট কিন্তু খুবই কনসেন্ট্রেট ছিল, ছাত্রদের প্রবলেমগুলো সে অ্যাড্রেস করতো আর কি। এখানে ওরা একটা কথা বলছে, যদি সেটা করতে পারে তাহলে আমার মনে হয় যে এটা একটা বড়, জানি না পারবে কিনা। তারা বারবার একটা কথা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদেরকে, অ্যালামনাইদেরকে এই বিশ্ববিদ্যালয়ের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে তারা ইনভলভ করবে। এটা বিশ্বের অক্সফোর্ড সহ অনেক বড় বড় ইউনিভার্সিটিতে অ্যালামনাইরা কন্ট্রিবিউট করে। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেক কাজ করছেও। হ্যাঁ, তারা যদি খুবই পরিকল্পিতভাবে এটাকে কাজে লাগাতে পারে, অনেকগুলো একেবারে অল্প টাকার মধ্যেও কিছু। এখন এখানে বাংলাদেশে যেটা সমস্যা হয় কি, পরিকল্পনা নেওয়া এবং সব ক্ষেত্রে অর্থ সমস্যা হয় না, পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয় কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এরা যেহেতু 1 বছর ধরে কিছু কিছু কর্মসূচি ছাত্রবান্ধব কিছু কাজও করেছে, ফলে এই যে ভোট প্রাপ্তির হারটা যে বেশি, এখানে তো ছাত্ররা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে কারা পড়ে, সারা দেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই কিন্তু আসে। হ্যাঁ, সারা দেশ থেকে যারা নিম্ন মধ্যবিত্ত মেধাবী ছাত্ররাই তো পড়ে। তো তাদের কাছে এই খাওয়ার উন্নত বিশ্বে তো আর এই ধরনের খাবার জন্য ছাত্রদের এত হাহাকার অবস্থা। ডাল নাই, ডাল আছে, মাছ নাই, মাছের মধ্যে 1 পিস মাংস, তো আলু নাই, এটা তো আর ওই রকম না। তো এগুলো অনেক সময় যদি ওরা সঠিকভাবে পরিকল্পনা নিতে পারে এবং অ্যালামনাইদেরকে ইনভলভ করতে পারে, আবার যেহেতু রাষ্ট্রের কাছেও তো আপনার শিক্ষা খাতে বরাদ্দও তো বাড়াতে হবে, বা ইউনিভার্সিটিগুলোতে তো সরকারের অনুদান কিভাবে ব্যবহার হয় সেগুলো আছে, করাপশনের ব্যাপার আছে। তো এগুলো যদি তারা ঠিকভাবে ম্যানেজ করতে পারে, হয়তো কিছুটা অগ্রগতি হবে, যেটা আপনি বলছেন, যেটা হয়তো তারা কাজ করতে পারবে। এটা একটা। আরেকটা বলছেন যে জাকসু নির্বাচন আগামীকাল,
এইটা আমার মনে হয় যে এটা ঢাকা ইউনিভার্সিটির মতো তো এত আলোচিত হবে না, কারণ হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে সিট যতগুলো ছাত্র তত, ঢাকা ইউনিভার্সিটির মতো এত বিস্তৃত এত বিপুল ছাত্র নয় ওখানে, আবাসিক বিশ্ববিদ্যালয় ওইটা। তো তারপরে 11,999 জন ভোটার, হ্যাঁ অনেক 12,000-এর একজন কম আর কি। তো তারপরেও আমার ধারণা যে ওখানে আমি যতটুকু খোঁজ নিয়েছি এরকম একক নাও হতে পারে, ছাত্রদল, বাকচাষ বা শিবির সবাই মিলে ওখানে হয়তো রিপ্রেজেন্টেশনটা হবে এরকম আমি যতটুকু ওখানকার সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানতে পারছি আর কি। এবং আমি মনে করি সেটা ভালোই হবে, আমাদের একটা যে গণতান্ত্রিক পরিবেশ এবং একটা সবাই একসাথে কাজ করার যে স্পিরিটটা আমরা জুলাইয়ের অভ্যুত্থানে দেখেছি, এইটার রিফ্লেকশনগুলো যদি স্টুডেন্ট বডিতে আসে, এইটা জাতীয় রাজনীতিতেও একটা পথ দেখাবে। ধন্যবাদ আপনাকে এহসান মাহমুদ। জি, জাকসু ইলেকশন হচ্ছে আগামী সকালে। ছাত্রদল সমর্থিত প্যানেল আছে, ইসলামী ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থীর জোট আছে, স্বতন্ত্র শিক্ষার্থীদের সম্মেলন আছে, ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট সমর্থিত সংসপ্ত পর্ষদ আছে, প্রগতিশীলদের একাংশের সম্প্রীতি ঐক্য আরও স্বতন্ত্র প্রার্থীরা আছেন। জাকসুর নির্বাচনী ফলাফল কেমন আশা করেন? আচ্ছা, ফলাফল আমি আশা করি এরকম যে গণতন্ত্রের জন্য, যেহেতু গণতন্ত্র ভালো পদ্ধতি কিনা কিংবা খারাপ পদ্ধতি সেটা একটা তর্ক সাপেক্ষ বিষয়, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেহেতু আমরা ফিরে যেতে চাই এখন, সেক্ষেত্রে নির্বাচন একটি ভালো রাস্তা এবং ভালো একটা পথ। তো আমি বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগরেও একইভাবে ভোটাররা ভোটটা ঠিকমতো দিতে পারবে, ব্যালট বাক্স ছিনতাই হবে না, প্রার্থীকে যাকে ভোটটা দিতে চায় সেইটা ভোটটা হবে, এবং ভোট গণনাকে কেন্দ্র করে কারচুপির কোনো অভিযোগও আসবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে শিক্ষা নেবে যে ভোট গণনাকে কেন্দ্র করে যাতে অযাচিত কোনো বিতর্কের জন্ম যাতে না দেয়, এটা আমার প্রত্যাশা। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ঘিরে আমার প্রত্যাশা। কিন্তু আমি এর আগে যেটা বলতে চাচ্ছিলাম, আমি একটু আগে সেটা যদি বলি, কারণ এই যে ছাত্রদল বিষয় নিয়ে যে আলোচনাটা হচ্ছিল, হ্যাঁ, ছাত্রদল কেন এরকম পরাজয়, ছাত্রদলের এরকম কেন পরাজয় হলো। তো দেখেন, আমি আবারও বলি যে ছাত্রদলের যেই মাদার সংগঠনটি, সেটি 5ই আগস্টের পরে বিএনপিকে আমাদের সামনে কিভাবে হাজির করা হয়েছিল, সেটার একটা প্রভাব কিন্তু খেসারত আমি বলবো। হাজির করা হয়েছিল, কারা হাজির করেছে? আমাদের গণমাধ্যম, আমাদের বিএনপির এগেনিস্টে যারা আছে তারা নিশ্চয়ই করেছে। দেখবেন যে অধিকাংশ সময় ছাত্রদলকে, বিএনপিকে আমরা কিভাবে দেখেছি, বিএনপিকে চিহ্নিত করা হয়েছে চাঁদাবাজ দল, বিএনপিকে চিহ্নিত করা হয়েছে দখলবাজ। তো সেই চাঁদাবাজ এবং দখলবাজ দলের একটি অঙ্গ সংগঠন হচ্ছে গিয়ে ছাত্রদল। সেই ছাত্রদল যদি নির্বাচনে যায়, এভাবে সেটা প্রচার করা হয়েছে, যেটি অতীতেও ছিল। ছাত্রলীগ এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদল এবং ছাত্রলীগকে তো মানুষ পাশাপাশিই দেখতে চেয়েছে, এতকাল মানুষ সেটাই অভ্যস্ত ছিল। যদিও ছাত্রদল ক্ষমতার বাইরে 1.5 দশক থাকা সত্ত্বেও, যেহেতু বৃহৎ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন তারা, তো এখন সাধারণ ভোটারদের মধ্যে একটা ব্যাপার ছিল, জুলাই যেহেতু এসেছে, তাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে ছাত্রলীগের জায়গায় ছাত্রদল অবতীর্ণ হবে কিনা, এরকম একটা আশঙ্কা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছিল। এবং যেই ছাত্রদলের এগেনিস্টে যেই ন্যারেটিভটা যেটা ছিল, এবং সেটা এতই শক্তিশালী ছিল, এই ন্যারেটিভকে উতরে গিয়ে ছাত্রদল কিংবা বিএনপি মানুষের কাছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে আশার আলোকবর্তিকা হিসেবে কিছু এমন হাজির করতে পারে নাই, বয়ান হাজির করতে পারে নাই। আমি বলবো যে এটা হচ্ছে গিয়ে 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির রাজনীতির এক ধরনের বয়ানের সংকট। দেখেন, আমরা এই যে আমি এখানে বসে আছি, আমরা এখানে কিভাবে বসে আছি, অক্সিজেন নিচ্ছি, কিন্তু অক্সিজেন কিন্তু খোলা চোখে দেখা যায় না। তেমনি বয়ান বা ন্যারেটিভ, এটা কিন্তু দেখা যায় না। কিন্তু এটা দিয়ে আপনার অক্সিজেন যখন বন্ধ করে দেওয়া হয়, আপনি কিন্তু মৃত্যুবরণ করবেন, আপনি আর বেশিক্ষণ থাকতে পারবেন না। সো এই যে আমি বলবো যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে ন্যারেটিভটা অক্সিজেনের মতো। 5ই আগস্ট পরবর্তী রাজনীতিতে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম পরের বারে, আমি যেহেতু বিষয়টি আপনি চলে এসেছেন, আমি বলি বিএনপি এবং ছাত্রদল নিজেদেরকে কিভাবে মানুষের কাছে হাজির করেছে। এরা নিঃসন্দেহে বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক দল এবং সংগঠন,
অন্যরা যারা তাদেরকে প্রতিপক্ষ মনে করবে, প্রতিপক্ষের যেন অহিত হয় সে চেষ্টা তো করেই রাজনীতিতে, কিন্তু নিজের হিতের জন্য কি করেছে? ছাত্রদল যেটা আমি মনে করি নিজের হিতের জন্য ছাত্রদল যেটা কি করেছে, তার আগে আমি জাস্ট 1 মিনিটে এটা একটু বলি। ছাত্রদলের যেই পরাজয়, এই পরাজয়ের জন্য ছাত্রদলের, কেন্দ্রীয় ছাত্রদলের এবং একটা সাংগঠনিক একটা ঘাটতি, মানে কার্যক্রমের একটা ঘাটতি রয়েছে। সেই সাংগঠনিক দুর্বলতাটা কি, সেটা হচ্ছে গিয়ে যে আপনি দেখেন একজনকে আপনি প্রার্থী হিসেবে 40,000, প্রায় 40,000, 39,000 ভোটারের সামনে আপনি দাঁড় করিয়ে দিবেন 28 জন ক্যান্ডিডেটকে, তাদেরকে পরিচিতি করার জন্য মাত্র আপনি 20 দিন বা 3 সপ্তাহ সময় দিবেন। এই 40,000 শিক্ষার্থীদের মধ্যে একটা বিপুল অংশ শিক্ষার্থীদের অনাবাসিক শিক্ষার্থী, যারা হচ্ছে গিয়ে ক্যাম্পাসে ক্লাস থাকলে যায়, ক্লাস না থাকলে তারা ক্যাম্পাসে যায় না, এটা একটা অংশ। আর বাকি অংশ যারা ক্যাম্পাসে থাকে তাদের সামনে আপনি এই যে 28 জন প্রতিনিধিকে আপনি ঠিকমতো পরিচিতি পর্বই আপনি শেষ করাতে পারবেন না। তো এটা একটা, আমি মনে করি যে ছাত্রদলের 5ই আগস্টের পরবর্তী সময়ে অন্যান্য, যেহেতু শিবির যেহেতু হলেই ছিল, শিবির ক্যাম্পাসে ছিল, তারা যেই সাংগঠনিক পরিচিতির যে সুযোগটা পেয়েছে, ছাত্রদল সেটা স্বাভাবিকভাবেই সেটা পায় নাই। এবং আরেকটা কারণ, ছাত্রদলের মধ্যে আমি যে একজন সংবাদকর্মী হিসাবে যেই তথ্য আমার কাছে, আমরা যেটা আলোচনায় যেটা আমরা বুঝতে পেরেছি যে ছাত্রদলের মধ্যে আরেকটা জিনিস ছিল, আপনি এই বিষয়ে একটু বলে দিন। ছাত্রদলের পক্ষ থেকে এবং একজন ভিপি প্রার্থী যে জুলাই আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা, উমা ফাতেমা, তিনি প্রশাসনের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন। আচ্ছা, প্রশাসনের প্রতি পক্ষপাতমূলক আচরণের যেই ব্যাপারটা, এটা আমি মনে করি যে আমাদের এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমি খুব একটা উদাহরণ দিই আপনাকে। রাজার, মানে বাংলাদেশের সরকারি দল এবং বিরোধী দলের উদাহরণটা দিলে আপনি বুঝবেন, এটা সব সময় চলে আর কি। এটা সেটা যে রাজার যদি 2 স্ত্রী থাকে, তো রাজার ছোট স্ত্রী হচ্ছে গিয়ে সব সময় রাজার প্রতি সন্তুষ্ট থাকে এবং আনুগত্য প্রদর্শন করে, কিন্তু বড় স্ত্রী কিংবা প্রথম পক্ষের স্ত্রী, তিনি সবসময় রাজার প্রতি একটা বলবো যে বিদ্বেষপূর্ণ এবং এক ধরনের হিংসা বা দোষারোপ খুঁজে বের করার একটা চেষ্টা। অর্থাৎ হচ্ছে গিয়ে জয়ী দল সবসময় হচ্ছে গিয়ে মনে করে যে এটা আমার প্রতি সদা ন্যায় আচরণই করা হয়েছে, এবং যারা পরাজিত দল তারা সবসময় ক্ষমতাসীনদের একটা, যার অধীনে থাকে তাকে বিতর্কিত করার একটা। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আলফা জানাম। জাতীয় রাজনীতি বাইরে তো আর কেউ নয়। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে, তার আগে বিচারের কথা বলা হয়েছে, সংস্কারের কথা বলা হয়েছে, জাতীয় সনদের কথা বলা হয়েছে। জাতীয় সনদ নিয়ে বৃহস্পতিবার আবার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে ঐক্যমত্য কমিশন। সংস্কার, বিচার, নির্বাচন, এই বিষয়ে একটু আপনার অ্যানালাইসিস শুনি। না, দেখেন, সংস্কার তো আসলে একটা চলমান প্রক্রিয়া। সংস্কারও করতে হবে, কিন্তু নির্বাচনটা আপনাকে নির্দিষ্ট, এই নির্বাচন তো ফেব্রুয়ারিতে সব রাজনৈতিক দলগুলো তো একমত হয়েছে। হ্যাঁ, সরকার এবং অপর রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে একমত হয়েছে। ফলে নির্বাচন হবেই, এবং সরকারের দিক থেকে কিন্তু বারবার এটা বলা হচ্ছে যে নির্বাচন হবেই, এবং বিএনপির দিক থেকেও তাই বলা হচ্ছে। ফলে নির্বাচন নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি সংশয় আছে। তো সমস্যাটা হচ্ছে যে আপনার সংস্কার নিয়ে, সংস্কার তো আপনি একদিনে সব সংস্কার হবে না, এটা প্রসেসের মধ্যে অংশ। কিছু হয়েছেও, একেবারে সংস্কার কিছু হয়নি তা তো না, হয়েছে। আর একটা হচ্ছে বিচার, এইটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে অন্তত নির্বাচনের আগে কিছু বিচার দৃশ্যমান মানুষ দেখতে চায়, কারণ এতগুলো মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, তার একটা বিচার হবে না। এর মানে এই না যে নির্বাচিত সরকার এসে বিচার প্রক্রিয়া বন্ধ করবে, আমার মনে হয় না, কারণ সেই বন্ধ করতে চাইলেও বন্ধ করতে পারবে না। ফলে কিন্তু মানুষ চাইবে যে অন্তত যারা বড় বড় অপরাধের সাথে জড়িত বা নির্দেশদাতা, তাদের অন্তত 2-1টা বিচার হবে। আর বাকিটা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে যেটা একটা ডেডলক চলছে আর কি এখন পর্যন্ত, এটা আমার ধারণা যে এখানে এটারও সমাধান হবে, আমি যতটুকু আমার মানে খোঁজখবর আর কি। এখানে এক ধরনের বার্গেনিং চলছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, এনসিপির মধ্যে। এক্ষেত্রে বিএনপিকে ছাড় দিতে হবে, কারণ ছাত্রদের এত বড় মুভমেন্টে তাদের যে আত্মত্যাগের বিষয়গুলো, তাদের ভবিষ্যৎ দিকগুলো রয়েছে, এবং অবশ্যই বাংলাদেশকেও আমরা তো আগের মতো করে দেখতে চাই না। হ্যাঁ, একটা ডেমোক্রেটিক প্রসেসগুলো যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়,
এটা ঠিক যে বাংলাদেশে গণতন্ত্র চর্চায় বিএনপির যে ভূমিকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তো বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনছে একদলীয় শাসন থেকে। অবশ্যই গণতন্ত্রের প্রতি বিএনপির কমিটমেন্ট আছে, কিন্তু বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থানের পর যে বাংলাদেশকে এই নিউ জেনারেশন কিন্তু আগের মতো একটা রাজনৈতিক কাঠামোর মধ্যেও থাকতে চায় না। একেবারে এই কাঠামো ভেঙে ফেলে একটা অচল অবস্থা তৈরি হবে, এটাও কাম্য নয়। কিন্তু আমার মনে হয় যে এইটার জুলাই সনদের আলোকে সম্মানিত দর্শক থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। জি, আপনি অব্যাহত রাখুন। আমার মনে হয় যে জুলাই সনদের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভিত্তিতেই একটা নির্বাচনের আগেই এই বিষয়গুলো সলিউশন হওয়া দরকার, এবং আমার ধারণা যে এটা রাজনৈতিক দলগুলো পারবে এই সমস্যার সমাধান করতে। আপনাকে ধন্যবাদ এহসান মাহমুদ। সংস্কার, বিচার, নির্বাচনের জাতীয় নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন রাজনৈতিক দলের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে? নির্বাচন না হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না। প্রস্তুতির কথা বলছি। হ্যাঁ, তো যে এর আগে একটু বলে নেই যে আমি আপনার সাথে একটু যুক্ত করে দিই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যাম এবং ওই পুলিশের বডি ক্যামের কথা বলে দিয়েছে, তাদের পক্ষে এটা সম্ভব নয়। সরকারের একটা চাওয়া ছিল, ইচ্ছা ছিল যে এই ক্যামেরাগুলো থাকবে, নির্বাচন কমিশন থেকে আজ বলা হয়েছে তারা পারছেন না। হ্যাঁ, এটা নির্বাচন কমিশনের, আমরা যেমন একটি নির্বাচন চাই আসলে, আমরা তো বিনা ভোট দেখলাম, রাতের ভোটের নির্বাচন দেখলাম, তো এর বাইরে গিয়ে এখন যেরকম নির্বাচন চাই যে মানুষ আমার ভোটটা আমি দিচ্ছি এবং সেই ভোটটা ঠিকমতো আবার গণনা হচ্ছে কিনা, এটা একটা প্রতিফলন বাংলাদেশের মানুষ আসলে দেখতে চায়। সেই জায়গায় নির্বাচনকে একেবারে বিতর্কমুক্ত করার জন্য কিছু রিকোয়ারমেন্ট ছিল, কিছু চাহিদা ছিল, সেই জায়গা থেকে এগুলো বলা হয়েছিল। কিন্তু এর মানে এই নয় যে এটা ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বা কিংবা নিরপেক্ষ হবে না। এর আগে বাংলাদেশের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হিসেবে যে অন্তত দুইটি নির্বাচনের কথা যদি আমরা বলি, 2001-এর নির্বাচন এবং 1991 সালের নির্বাচন, বাংলাদেশ যখন সংসদীয় গণতন্ত্রে ফিরল, এই দুটি নির্বাচন তো বাংলাদেশের ইতিহাসে যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন। তো সেই সময় তো কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা কিংবা বডি ক্যাম ছিল না। তো এটা একটা অন্য একটা বিষয়। আর অপরাপর যে রাজনৈতিক দলগুলো কিংবা নির্বাচন কমিশন সহ সবার যে নির্বাচনী প্রস্তুতি আমরা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে, সেক্ষেত্রে এখন পর্যন্ত মনে হচ্ছে না যে কোনো ঘাটতি আছে। সবাই মিলে একটা নির্বাচনের যে নির্বাচনের যে আমরা একটা রোড ম্যাপ দেখলাম, এতে করে মনে হচ্ছে যে নির্বাচনের ট্রেনের বাঁশি বেজে গেছে। সো নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে। তো কিন্তু এখন সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, এবং এখন সেই নির্বাচনকে নিয়ে যেই অনিশ্চয়তা, আপনি যদি বলেন, আলফাজ ভাই একটু আগে বললেন যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছি না, সবাই মোটামুটি ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত হয়েছে। কিন্তু আমি আবারও বলছি, অন্ততপক্ষে দুটি রাজনৈতিক দল, যদি এই মুহূর্তে আমরা বলি 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায়, যে বাংলাদেশ জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি সদ্য প্রতিষ্ঠিত একটি দল, তারা কিন্তু বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে, এবং জামাত ইসলাম বলছে যে পিআর না হলে নির্বাচনের ব্যাপারে এই ব্যাপারটা, এটা কি শেষ পর্যন্ত আসলে মানে রাজনৈতিক কৌশল কিংবা দর কষাকষির একটা পার্ট কিনা, এটা নাকি আসলে তারা সত্যিকার অর্থে চাইছেন, এটা বুঝতে হলেও আমাদেরকে, আমার মনে হয়, আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ এহসান মাহমুদ, আলফাজ আনাম, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।